সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায়োমার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে যে তিনটি স্কুল বাকি আছে 10 নম্বর, 11 নম্বর ও 12 নম্বর, এই তিনটি স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 10 নম্বর স্কুলটি দেখে নাও, প্রফুল্লনগর বিদ্যা মন্দির, এইচএস। একের দাগের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, উত্তর হয়ে যাবে 1526 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, জাহাঙ্গীরের আমলে যে শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয় তার নাম, উত্তর হয়ে যাবে অর্জুন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, দিন ই ইলাহি হলো আকবরের, উত্তর হয়ে যাবে অনুগত আদর্শ। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, আমুক্তমাল্যদ গ্রন্থটি লেখেন, উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায়। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কুতুবুদ্দিন আইবকের আমলে ভারতের রাজধানী শহর হয়ে ওঠে, উত্তর হয়ে যাবে কুতুব দিল্লি। এবার 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, সিজদা ও পাইবস প্রথা চালু করেন, উত্তর হয়ে যাবে বলবন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ঔরঙ্গজেবের শাসনকালে কোন দুটি কৃষক বিদ্রোহ হয়েছিল, উত্তর হয়ে যাবে মথুরার জাট কৃষক এবং হরিয়ানার সদনামী কৃষক। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, জিতল ও টঙ্কা কি, উত্তর হয়ে যাবে সুলতানি তামার মুদ্রা, জিতল রূপার মুদ্রা হচ্ছে টঙ্কা। 4 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, উত্তর হয়ে যাবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে ছিলেন, উত্তর হয়ে যাবে বৃন্দাবন দাস। এরপরে তোমরা দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখো, খলজি বিপ্লব বলতে কী বোঝো। প্রশ্নটির উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে খাতাতে নোট ডাউন করে নাও। উত্তর হয়ে যাবে 1290 খ্রিস্টাব্দে জালাল উদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের পরাজিত করে দিল্লিতে যে খলজি বংশ প্রতিষ্ঠা করেছিলেন তা খলজি বিপ্লব নামে পরিচিত। 2 দিকে প্রশ্নটি দেখে নাও, খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল, উত্তর হয়ে যাবে 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল। এরপরে তোমরা 11 নম্বর স্কুলটি দেখে নাও, রামপুরহাট গার্লস হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, অল রিহলা বিবরণীটি লিখেছেন, উত্তর হয়ে যাবে ইবন বতুতা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, শাসক হয়ে সুলতান উপাধি নেননি, উত্তর হয়ে যাবে খিজির খান। এরপর 3 দাগে প্রশ্নটি দেখে নাও, 12 ভূঁইয়ার অন্যতম ছিলেন, উত্তর হয়ে যাবে ঈসা খান। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল, উত্তর হয়ে যাবে যমুনা নদী। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, দিল্লির প্রদীপ বা চিরাগ ই দিল্লি বলা হতো, উত্তর হয়ে যাবে শেখ নাসির উদ্দিনকে। এরপর 2 দাগে দেখো স্তম্ভ মেলা। প্রথমেই আছে দেখো নেহর ই বিহিসত, উত্তর হয়ে যাবে স্বর্গের খাল। 2 আছে দেখো সুলতানের পদযুগল চুম্বন, উত্তর হয়ে যাবে পাইবস। 3 আছে দেখো 40 চক্রের উচ্ছেদ, উত্তর হয়ে যাবে গিয়াসুদ্দিন বলবন। 4 আছে দেখো শরাব, উত্তর হয়ে যাবে অপশান ডি মুদ্রা বিনিয়োগকারী। 5 আছে দেখো কিলারাই পিথোরা, উত্তর হয়ে যাবে অপশান বি রাজপুত। এরপরে দেখে নাও 3 দাগে প্রথম প্রশ্নটি দেখো, আমুক্তমাল্যদা গ্রন্থটি কে রচনা করেন, এই গ্রন্থের বিষয়বস্তু কী ছিল, উত্তরটি নিচেই দেওয়া আছে। দেখো, আমুক্তমাল্যদা গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদেব রায়। আমুক্তমাল্যদ গ্রন্থটি রাজনীতি নিয়ে লেখা, এই গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন। 2 দাগে প্রশ্নটি দেখে নাও, হাফসি কাদের বলা হয়, উত্তর হয়ে যাবে ইলিয়াস শাহের বংশধর সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহর মৃত্যুর পর 1487 খ্রিস্টাব্দে বাংলার রাজনৈতিক ক্ষমতা আফ্রিকার অবিসিনীয় কৃতদাসদের হাতে চলে যায়। বাংলায় এরা হাফসি নামে পরিচিত ছিল। 4 জন হাফসি শাসক প্রায় 6 বছর ধরে বাংলা শাসন করেছিলেন। এর পরের প্রশ্নটি দেখে নাও, 3 প্রশ্নটি দেখো, বীরবলের আসল নাম কি, তাকে বীরবল বলা হতো কেন, উত্তরটি নিচেই দেওয়া আছে। দেখো, বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। বুদ্ধির বলেই সম্রাট আকবরের সভায় স্থান পেয়েছিলেন বীরবল, তাই বীর এবং বল শব্দ দুটি দিয়ে সেই বুদ্ধির জোরকেই বোঝানো হতো। সম্রাট আকবর বীরবল নামটি দেন। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, আকবর কত খ্রিস্টাব্দে দোয়াশালা চালু করেন, তার রাজস্ব মন্ত্রীর নাম কি, উত্তর হয়ে যাবে আকবর 1580 খ্রিস্টাব্দে দোয়াশালা ব্যবস্থা চালু করেন, তার রাজস্ব মন্ত্রী ছিলেন রাজা টোডরমল। এরপরে তোমরা 12 নম্বর স্কুলটি দেখে নাও, শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া।
একের দাগের প্রশ্নগুলি দেখো। অলরিহলা বিবরণীটি হলো উত্তর হয়ে যাবে ইবন বতুতা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, আসিরগড় দুর্গটি যে রাজ্যের অন্তর্গত? উত্তর হয়ে যাবে খানদেশ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, শাহজাহানাবাদ লাল রঙের বেলে পাথরে তৈরি কিলা মুবারক যে নামে বিখ্যাত? উত্তর হয়ে যাবে লাল কেল্লা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, খুতবা কথাটির অর্থ হলো? উত্তর হয়ে যাবে ভাষণ। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, আমুক্তমাল্যদ গ্রন্থের লেখক হলেন? উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায়। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি পরপর দেওয়া থাকবে। আর যে সকল প্রশ্নগুলি বাকি থাকবে আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেবো। আর নাহলে বড় প্রশ্নগুলির উত্তর তোমরা প্রথমের দিকে ভিডিওগুলি দেখলে সেখানে এই সকল প্রশ্নগুলির উত্তর অনেকগুলো পেয়ে যাবে। 2 দিকে প্রশ্নটি দেখে নাও, অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, তার নাম কি? উত্তর হয়ে যাবে তিমার। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? উত্তর হয়ে যাবে 1229 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কারোরি কাদের বলা হয়? উত্তর হয়ে যাবে মোঘল আমলে যেসব কর্মচারী কানুনগোদের তথ্য মিলিয়ে দিত তাদের বলা হতো কারোরি। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, নগর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সংস্কৃত শব্দ থেকে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তার নাম কি? উত্তর হয়ে যাবে কবুলিয়ত। এরপরে তোমরা 3 দাগে প্রশ্নগুলি দেখে নাও। সুলহ ই কুল কি? এই প্রশ্নটির উত্তর তোমরা প্রথমের দিকে ভিডিওগুলিতে পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মোহাম্মদ ঘুরির 4 জন অনুচরের নাম কি? উত্তর হয়ে যাবে তাজ উদ্দিন ইয়ালদুজ, নাসির উদ্দিন কুবাচা, কুতুবউদ্দিন আইবক ও বখতিয়ার খলজি। এরপরে তোমরা 3 প্রশ্নটি দেখে নাও, ওলন্দাজ বণিকরা দাক্ষিণাত্যে মছলিপট্টনম বন্দরের প্রতি আকৃষ্ট হয়েছিল কেন? উত্তর হয়ে যাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে দক্ষিণ ভারতীয় কাপড়ের চাহিদা খুব বেশি লক্ষ্য করে ওলন্দাজ বণিকরা দাক্ষিণাত্যে মছলিপট্টনম বন্দরের দিকে আকৃষ্ট হয়েছিল। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ।